স্বাগত বিবিসি খেলা দুনিয়া। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি শাহান পাপন। কিছু সংবাদের বিশ্লেষণে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া বিশ্লেষক নোমান মোহাম্মদ। নোমান মোহাম্মদ, স্বাগত আপনাকে। আপনার কাছে আসবো কয়েকটা প্রতিবেদন দেখে নেওয়ার পর। দর্শক যেমনটা বলেছিলেন, কিছু সংবাদের বিশ্লেষণে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া বিশ্লেষক নোমান মোহাম্মদ। নোমান মোহাম্মদ, আরও একবার স্বাগত আপনাকে। আমরা দেখছিলাম বিদায়ী বছরে বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের পারফরমেন্স, যেখানে টেস্ট দিয়ে যদি আমি শুরু করতে চাই, 6টা টেস্ট খেলেছে, 3টা জিতেছে, এরকম একটা পরিসংখ্যান আমরা দেখতে পেলাম। টেস্ট ক্রিকেট নিয়ে বরাবরই বাংলাদেশের ক্রিকেট বোর্ড উদাসীন ছিল, এটা বোধহয় বললে বেশি বলা হবে না, একমত কিনা? অবশ্যই একমত, এবং শুধুমাত্র যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ওই দায়টা দেই তাহলে বাকি সবাইকে দায় মুক্তি দেওয়া হয়। টেস্ট ক্রিকেট ইজ দ্য বেস্ট ক্রিকেট, এটা আমরা সবাই বলি, লিখি, কিন্তু বিশ্বাস কতটুকু করি তা নিয়ে আমার সংশয় রয়েছে। সেটা ক্রিকেট বোর্ড বলেন, সেটা আমাদের প্লেয়াররা বলেন, সেটা আমাদের মিডিয়া বলেন, সেটা আমাদের দর্শক বলেন, স্পন্সর বলেন, ক্রিকেটের যতগুলো স্টেক হোল্ডার রয়েছে তারা আসলে আমরা সেইভাবে টেস্ট ক্রিকেটটাকে প্রায়োরিটি দেই না, এবং ভবিষ্যতে যে দিব কোনো একটা আমাদের একটা রূপরেখা দাঁড়াবে, আমরা একটা পরিকল্পনা দিয়ে এগোচ্ছি, ওই রকম ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় না। কিন্তু ওই যে মুখে মুখে বলতে হয় যে টেস্ট ক্রিকেটই আসল ক্রিকেট, এইখানে ভালো করলেই আসলে বোঝা যায় যে ক্রিকেটে আমরা কতটুকু এগিয়েছি, এরকম গালভলা বুলি আমরা প্রত্যেকটা জায়গা থেকে আমরা শুনতে পাবো। কিন্তু আমার মনে হয় না কেউ আসলে আমরা টেস্ট ক্রিকেটটাকে ততটা সিরিয়াসলি নেই যতটা সিরিয়াসলি নেওয়া উচিত। সেটাই বলতে চাচ্ছিলাম যে আমরা সালতামাবি দেখছিলাম, যেখানে আসলে হেডলাইন করা হয়েছে এরকম যে বিদায়ী বছরে মাঠের ক্রিকেটের চেয়ে মাঠের বাইরের ঘটনা সামাল দিতেই ব্যস্ত দেখা গেছে বিসিবিকে। আপনি এর সাথে একমত কিনা, এবং যে ঘটনাগুলো ঘটে গেছে দেশের ক্রিকেটের জন্য আসলে কতটা নেতিবাচক ভূমিকা রেখেছে? আমি পুরোপুরি একমত, এবং আমি একটা প্রেডিকশনও করি যে 2026 সালের সালতামামিটাও যখন আপনি আবার করবেন, আপনার এই হেডিং দিয়েই করতে হবে, কারণ আমাদের ক্রিকেটে এই ঘটনাই ঘটে। আমাদের মাঠের ক্রিকেটের সাকসেসটা এত কম, সেইটার আপনি একটা ব্যাখ্যা ক্রিকেটেও ব্যাখ্যা দিতে পারেন। আপনি ম্যানেজমেন্টের কথা বলতে পারেন, আপনি প্লেয়ারদের কথা বলতে পারেন, আপনি পাইপলাইনের কথা বলতে পারেন, কিন্তু মাঠের বাইরের এত সব ঘটনা প্রবাহ এবং সেই ঘটনা প্রবাহগুলো হ্যান্ডেল করার ক্ষেত্রে ওই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যর্থতাটা আমি বরং মনে করি আরও অনেক বেশি প্রকট। এবং সেইটা আপনি যত কিছুই চেঞ্জ করেন না কেন, লেটসে গত 2 বছরে আমরা 3জন বোর্ড প্রেসিডেন্ট দেখেছি, কোনো একটা জায়গাতে কি কোনো পরিবর্তনের আমরা জায়গা দেখি? সেটা নাজমুল হাসান পাপন ভাই বলেন, সেটা ফারুক আহমেদ ভাই বলেন, সেটা এখন আমিনুল ইসলাম বুলবুল ভাই বলেন, আমরা আসলে দেখি না। আমাদের হচ্ছে কি, যখন আমরা চেয়ারে থাকি না, বাইরে থাকি, তখন আমরা অনেক বড় বড় কথা বলি, এবং যখনই আমরা চেয়ারে চলে যাই তখনই আমাদের ভাষাটা, আমাদের কার্যক্রম সব কিছু আলাদা হয়ে যায়। আপনি জাস্ট ইমাজিন করেন যে এই মুহূর্তে বুলবুল ভাই অস্ট্রেলিয়াতেই আছেন, আইসিসি চাকরিতে আছেন, আপনারাও ইন্টারভিউ করেন, ফোন করেন বুলবুল ভাইকে, ধরেন আমরাও কথাবার্তা বলি। বাংলাদেশ ক্রিকেটে গত এই যে ওনার এই সময়টাতে ধরেন গত 6 মাসে যা যা হয়ে গেছে, এইসব বিষয়ে বুলবুল ভাইয়ের কি প্রচণ্ড জ্বালাময়ী অবস্থানটা তার থাকতো, বোর্ডকে কিভাবে তিনি কাঠগড়ায় দাঁড় করাতেন। কিন্তু যখন আপনি ক্ষমতায় আসেন তখন সব কিছুর একটা লজিক তো অবশ্যই থেকে যায়, এবং সেই লজিক দিয়ে চলছে। এবং আমার আশঙ্কার জায়গা, বাংলাদেশ ক্রিকেটকে খুব ক্লোজলি এত বছর ধরে দেখার প্রেক্ষাপটে, স্পেশালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে, ক্রিকেট বোর্ডে যে নির্বাচনটা হয়েছে এই বছর, যেহেতু ন্যাশনাল ইলেকশনটা আমাদের খুব কাছাকাছি, ক্রিকেট বোর্ডের নির্বাচন, নির্বাচিত বোর্ড, নির্বাচিত কমিটি, এইটা নিয়ে আমরা ফেব্রুয়ারির পরে একটা ব্যাপক নাটক দেখতে পাবো। এবং সেই কারণে আমি বলছি মাঠের ক্রিকেটের চেয়ে মাঠের বাইরের ওইগুলো নিয়ে আবারও আমাদেরকে আলোচনা সরব হতে হবে। যদি কিছুটা হলেও আমরা এই বিষয়টা টানি যে আমিনুল ইসলাম বুলবুল চেয়ারে আসার পর তিনি কিছু কাজ করেছেন। প্রথমত টেস্ট মানে ক্রিকেট উৎসবটা করলেন, টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি, লেভেলে কোচিংয়ের ব্যবস্থাটা করলেন। একই সাথে আমরা দেখতে পেলাম যে যেটা কখনো হয়নি, তৃণমূলের কোচ এবং যে সংগঠকরা আছে তাদের ডেকে একটা মতবিনিময় সভা করলেন। এই বিষয়গুলো কি আসলে ম্লানি হয়ে গেছে, যে যতগুলো আসলে মাঠের বাইরে যে নয়েজগুলো হয়েছে? আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটটা যেই জায়গাটাতে রয়েছে সেইখান থেকে আমাদের যদি সত্যিকার অর্থে উন্নতি করতে হয় তাহলে আমাদের প্ল্যানিংটা হতে হবে অ্যাটলিস্ট 10 বছরের। নাজমুল হাসান পাপন ভাইদের বোর্ডের প্রতি আমার রাগ ক্ষোভের সবচেয়ে বড় কারণ হচ্ছে গিয়ে এটা, কারণ তারা 10 বছর 12 বছর সময় পেয়েছিলেন, তারা ওইটা করতে পারতেন। অন্যরা অত লং টার্ম ভাবে না। আমি খুবই এক্সপেক্ট করি, এবং বুলবুলের যে কিছু প্রোগ্রামের কথা আপনি বললেন, আমি জানি না বুলবুল কতদিন সময় পাবেন, উনি যদি ওরকম একটা লং টার্ম গোল সেট করে উনি যদি ফাউন্ডেশনটা দিয়ে যান, এইটার প্রভাবটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো। আমাদের অন্যদের প্রবলেমটা হচ্ছে কি, আমরা সবাই শর্ট টার্ম সাকসেসে বিশ্বাসী, এবং স্পেশালি আমরা ন্যাশনাল টিমের সাকসেসে বিশ্বাসী। নো ম্যাটার হোয়াট, আমাদের যে মাঠের বাইরে এত ঘটনা প্রবাহ হয়েছে না, আপনি বলছেন ধরেন আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে যেতাম, তাহলে বাকি সব কিছু কিন্তু
ম্লান হয়ে ওইটাকেই সামনে নিয়ে আসা হতো না, আমরাই আনতাম, কারণ ওই ন্যাশনাল টিমের ওই সাকসেসটাকেই আমরা সবচেয়ে বেশি করে দেখি। কিন্তু ধরেন এই সেম এই ঘটনাগুলো ঘটলো, তখনও এগুলো আমাদের আলোচনার মধ্যে আসতো না, আমাদের প্রায়োরিটির মধ্যে আসতো না। সো আমাদের ক্রিকেটটা যেই জায়গাটাতে রয়েছে, ভাই ক্রিকেট বিশ্বে খেলে 10টা দেশ, আমরা খুব খারাপ খেললে হচ্ছে কি 8-9 নম্বরে থাকি এবং 8-9-10-এ থাকি, এবং খুব ভালো খেললে আমরা 5-6-এ থাকি। এর চেয়ে বেশি জায়গাটাতে যদি আমাদের পুশ করতে হয়, লেটস আমাদের টপ 3-তে উঠতে হবে, ওইরকম একটা জায়গায় যদি যেতে হয়, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের যে কম্পিটিশন যাদের সাথে, ধরেন ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, মানে আমি মোটা দাগে যদি বলি, তাহলে আমাদের অনেক কিছু করতে হবে, এবং সেই অনেক কিছু ওভারনাইট হবে না। বুলবুল ভাইদের কাছে সেই এক্সপেকটেশনের জায়গাটা আমার ছিল না, আমি বলবো এখনও আছে, এবং বুলবুল ভাইয়ের সেই সামর্থ্যের জায়গাটা আছে বলে আমি বিশ্বাস করি যে উনি এরকম একটা লং টার্ম আমাদের একটা প্রজেক্ট যদি সেট করে দিয়ে যান, সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটে বুলবুল ভাই যদি নাও থাকেন, সেইটার সুফলটা আমরা পাবো। কিন্তু আমি নট শিওর যে আসলে মাঠের বাইরের এত নয়েজ বা এত কিছুর মাঝখানে ঠিক ওই ক্রিকেট উন্নয়নের জায়গাটাতে উনি কতটা কনসেন্ট্রেট করছেন। সেটাই আমাদেরকেও আসলে আলোচনায় ওই মাঠের ক্রিকেট থেকে মাঠের বাইরেই চলে আসতে হয়েছে। মাঠের বাইরেই যেহেতু চলে আসছি, একটা প্রসঙ্গ আসলে কথা বলতে চাই, সেটা আপনার কেমন লেগেছে জানি না, জানতে চাইবো সেটাই। এই প্রথম কোনো বিসিবি পরিচালক পুরো বাংলাদেশ ঘুরলেন ইনফ্রাস্ট্রাকচার দেখার জন্য, কি হবে না হবে জানি না, এই যে এই কাজগুলো, এবং একই সাথে আবার কিছু কিছু বোর্ড পরিচালক কিন্তু লাগামহীন কথা বলছেন, সেগুলো নিয়ে ইমার্জেন্সি বোর্ড মিটিং ডাকতে হচ্ছে, একই সাথে অন্য ফেডারেশনের সাথেও ঝামেলা হচ্ছে। আমি যদি এক্সপ্লেইন করতে বলি বর্তমান পরিচালনা পর্ষদকে, আপনার আস্থা কোন কোন পরিচালকের প্রতি, যে এরা হয়তো কিছু একটা করলেও করতে পারেন? দেখুন, আমার কাছে মনে হয় এই ক্রিকেট বোর্ড নার্ভাস। আমি তাদের কথাবার্তায় কাজকর্মের মধ্যে আমি নার্ভাসনেসটা দেখি। নার্ভাসনেসটা কি, যে আমরা কতদিন থাকবো, আমরা কি আদৌ আসলে থাকতে পারবো কিনা। ন্যাশনাল ইলেকশনের সঙ্গে এটা সম্পর্কিত। যখন এই বোর্ড গঠিত হয়েছে তার আগে থেকে, সেই সময় থেকে, তার পরবর্তীতে, আমি আপনার এই প্রোগ্রামে এসেও বলেছি, আমি সব জায়গাতে এই কথাটা বলি, যে এই ক্রিকেট বোর্ড ন্যাশনাল ইলেকশন, জাতীয় নির্বাচনের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের অ্যাপারেন্টলি কোনো সম্পর্ক থাকার কথা না, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় সেটা আছে, সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। এবং স্পেশালি লাস্ট ইলেকশনটা যেভাবে হয়েছে, স্পেশালি যারা ইলেকশন বয়কট করেছেন, স্পেশালি তারা যখন এখন বিভিন্ন জায়গায় প্রেস কনফারেন্স করে বেড়াচ্ছেন, ফলে এই ক্রিকেট বোর্ডের এখনকার ডিরেক্টররাও যারা রয়েছেন তারা এটা জানেন যে তারা আসলে খুব নার্ভাস হয়ে আছেন। এই জন্য তাদের কথাবার্তা, তাদের আলোচনা, সেই জায়গাগুলোতে অনেক কিছু দেখতে পাই আমরা, যেটা আসলে কাঙ্ক্ষিত না। হ্যাঁ, চেষ্টার জায়গাগুলো রয়েছে। আপনি যেটা বললেন সারা দেশ ঘুরছেন, ইনফ্রাস্ট্রাকচার দেখছেন, এন্ড অফ দ্য ডে গিয়ে কী হবে সেটা আমি জানি না, বাট এটাতে একটা গুড মেসেজ তো যায়। গুড মেসেজ যায় না? এই যে বললেন যে একটা ওই যে ক্রিকেট সেমিনার করছেন, ক্রিকেট উৎসব করছেন, গুড মেসেজ যায়। ক্রিকেট খেলাটা শুধু আমরা ঢাকা কেন্দ্রিক বলে আমাদের অনেক হাপিত্যেশ আছে না, আমরা বলি না যে শুধুমাত্র কেন ঢাকার ক্লাবগুলোকে নিয়ে কেন ঢাকায় কি ক্রিকেট নাকি। ভাই বাংলাদেশের কোন জিনিসটা ঢাকা কেন্দ্রিক না আমাকে বলেন তো। বাংলাদেশের একটা সেক্টর বলেন যেটা ঢাকা কেন্দ্রিক না সারা দেশের জন্য। তো আমরা কেন এক্সপেক্ট করি যে ক্রিকেট ওরকম হবে না? সো সেই জায়গাগুলো তো ভালো অনেকগুলো জায়গা আছে, বাট ক্রিকেট বোর্ডের অনেক অ্যাভয়েডেবল জিনিস ছিল বোর্ড পরিচালকরা যেটা করতে পারতেন। স্পেশালি হচ্ছে গিয়ে, আপনি নাম বলেননি, আমি নাম বলে, আসিফ আকবর, যে আমাদের ক্রিকেট বোর্ড মূলত যিনি গায়ক, তিনি কিভাবে যে বোর্ড পরিচালক হয়েছেন, আমার ধারণা এটা উনিও বোর্ড পরিচালক হওয়ার বা ওনার কাছে যে অফারটা ওই কুমিল্লার ভাই বেড়াদার সূত্রে যে গিয়েছে, তার 2 দিন আগে তিনি নিজেও জানতেন না। এবং সেই কারণেই উনি যেটা করেছেন সেইটা আসলে স্পোর্টসের স্পিরিটের সঙ্গে এইটা কোনোভাবেই যায় না। ফুটবলের সঙ্গে উনি পায়ে পাড়া লাগিয়ে যেভাবে ঝগড়া বাঁধিয়েছেন এবং যেরকম কথাবার্তা তিনি বলেছেন, এবং অন্যান্য জায়গায় তো যেসব লাগামহীন কথাবার্তা বলছেন, আমি এটা বিশ্বাস করি না যে এটা তার ব্যক্তিগত মতামত। সবসময় আমরা একটা কথা শুনি, দেন এগেন, শুধু স্পোর্টস না বা ক্রিকেটের সব জায়গায়, যে এটা ব্যক্তিগত মতামত, তার দায় আমরা কেন নেব বা সংগঠন কেন নেবে। ভাই ওই ব্যক্তিগুলোকে নিয়েই তো সংগঠন। সো যখন আপনি এরকম কথাবার্তা বলেন বা বলছেন, তখন সেটার দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিতে হবে। কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা, সেটা হচ্ছে কি, এর অনেক কর্মকাণ্ডই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের করা হচ্ছে আউট অফ নার্ভাসনেস। ফেব্রুয়ারির পর যদি এটা একটা সেটেল ডাউন করে, যদি মনে হয় যে না এই ক্রিকেট বোর্ড থাকবে, টিকে যাবে, তখন হয়তো বা এই কাজগুলো, এই নার্ভাসনেস থেকে এই যেসব ঘটনাগুলো ঘটছে সেগুলো আমরা কম দেখতে পাবো। হয়তো বা তখন বুলবুল ভাই ক্রিকেট উন্নয়নে ফোকাস করতে পারেন, বাট আই এম নট শিওর যে আসলে এই বোর্ড টিকতে পারবে কিনা। সব বোর্ড পরিচালকই কাজ করে না। এর আগেও যেটা দেখেছি, দীর্ঘ সময় যে বোর্ড পরিচালকরা বোর্ডে ছিলেন, তাদের মধ্যে দেখেছি সবাই কিন্তু কাজ করে না, 2-3 জন কাজ করেন। এই বোর্ডে আসলে কজনের প্রতি আপনি আস্থা রাখতে পারেন যে তারা আসলে সময় যতটাই পাক কাজ? দেখুন, সত্যি কথা বলতে গেলে এই বোর্ডের 50%
বোর্ড ডিরেক্টরকে আমি আজকে 20-25 বছর ধরে সাংবাদিকতা করি, আমি তাদেরকে আসলে বোর্ড পরিচালক হওয়ার আগে চিনতামই না। নোমান ভাই, আমরাও কথা বলছিলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে, যেখানে ছিলাম সেটা হচ্ছে যে বর্তমান পরিচালনা পর্ষদে কজনের প্রতি আপনি আস্থা রাখতে পারেন, যদি নাম মেনশন করতে পারেন খুবই ভালো, যে এই যে নতুন মুখ যারা এসেছে তাদের মধ্যে এই লোকগুলোকে আসলে আমার আস্থা আছে যে তারা চাইলে কাজ করতে পারেন। না দেখুন, আমি যেটা বলছিলাম যে এই 50% লোককে আমি ক্রিকেট বোর্ড নির্বাচন হওয়ার আগে আমি চিনতামই না, আমি জানতামই না। এবং বাংলাদেশ ক্রিকেট আঙ্গনের লোকজন আমার জানতেই হবে এমন কোনো কথা নেই, আমি জানতাম না এই সেন্সে বলছি, যেহেতু আমি লেটসে 25 বছর ধরে আমি জার্নালিজম করি, আমি অনেকগুলো ইলেকশন ক্রিকেট বোর্ডের দেখে এসেছি, সেই জন্য আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। কিন্তু বাংলাদেশ ক্রিকেট আঙ্গনেরও অনেকে চিনতেন না তাদেরকে, এমনকি ওই একই কথা আসিফ আকবরের ক্ষেত্রে যেরকম কথা বলছি, এরকম অন্ততপক্ষে আরও 5-7 জন বোর্ড পরিচালকের কথা বলা যায়, তারাও জানতেন না যে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হবেন। তারা কোন যোগ্যতায় কিভাবে কোন দিক থেকে বোর্ড পরিচালক হয়েছেন সেটা আমার কাছে খুবই সারপ্রাইজিং লাগে। এক্সপেকটেশনের কথা যদি আমাকে বলেন, এন্ড অফ দ্য ডে গিয়ে এক্সপেকটেশন সবচেয়ে বেশি আমাদের সেই ফরমার ক্রিকেটারদের কাছেই। হ্যাঁ, আপনি ফরমার ক্রিকেটার হওয়া মানেই আপনি যে ভালো সংগঠন হবেন এমন কোনো কথা নেই, ভালো প্লেয়ার মানেই ভালো কোচ হবেন এমন কোনো কথা নেই। ঠিক তেমনিভাবেই যে তারা যে খুব ভালো করবেন বা এর গ্যারান্টেড তা না, বাট স্টিল আমিনুল ইসলাম বুলবুল ভাই, ফারুক আহমেদ ভাই, খালেদ মাসুদ পাইলট ভাই এবং হচ্ছে গিয়ে আমাদের আব্দুর রাজ্জাক রাজ, এই যে 4 জন আমাদের ফরমার ন্যাশনাল ক্রিকেটার, তারা ক্রিকেট বোর্ডে রয়েছেন, তাদের কাছে এক্সপেকটেশন সবসময় বেশি। আগের বোর্ডেও যেমন সেই আকরাম ভাই, দুর্জয় ভাই যারা ছিলেন মানে ফরমার ক্রিকেটার, জালাল ভাই, তাদের প্রতি সেই এক্সপেকটেশনের জায়গাটা তো বেশি ছিলই বা বেশি থাকেই। অ্যান্ড মাত্রই তো এই বোর্ডটা, আমি যদি এক্স্যাক্টলি এই বোর্ডটা বুলবুল ভাই নির্বাচনের পরের এই বোর্ডটার কথা বলি, যে অন্য যারা রয়েছেন তাদের মধ্যে লেটস আমাদের মিডিয়া কমিটির যে চেয়ারম্যান রয়েছেন আমজাদ ভাই, হি ইজ ডুইং গুড। আমার কাছে মনে হয়েছে যে মিডিয়ার সাথে ইন্টারাকশনের সেই জায়গাগুলোতে আমি নট শিওর অ্যাবাউট ফাহিম ভাই, নাজমুল আবেদিন ফাহিম ভাই, কারণ বাংলাদেশের ন্যাশনাল টিম দেখভালের দায়িত্বেই তো রয়েছেন, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান তিনি। গত 1 বছরে বা গত 6 মাসে বা এই টেনিওরটার ওই সময়টাতে কিন্তু ন্যাশনাল টিম নিয়ে অনেকগুলো নেতিবাচক কারণে আমরা সংবাদ শিরোনাম হতে দেখেছি, এবং যেগুলো কোনোভাবেই কাম্য না, হওয়ার কথা না। সো আমার তো আর ধরেন হচ্ছে গিয়ে সেই নাম মেনশন করতে আমার আর অসুবিধা কি, আমার তো সেখানে ইয়ে নেই। কিন্তু আমি বলবো যে এন্ড অফ দ্য ডে যে এক্সপেকটেশনের জায়গায় যদি বলেন, সেটা আমাদের যে ফরমার 4 জন যে ন্যাশনাল প্লেয়ার রয়েছেন, যার মধ্যে 3 জন ফরমার ক্যাপ্টেন রয়েছেন, তাদের কাছে সেই এক্সপেকটেশন জায়গাটা সবচেয়ে বেশি। সেটাই আমরা আলোচনা আরও করবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, সময় হলো একটা বিরতি নেবার, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও ডিবিসি খেলার দুনিয়ায়। দর্শক, আছেন আমাদের সাথে ক্রীড়া বিশ্লেষক নোমান মোহাম্মদ। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে, বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে। তবে একটু ভিন্ন দিকে যেতে চাই। নর্মালি যেটা বলছিলাম আমরা যে মানে বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের প্রসঙ্গ দিয়ে আমরা শেষ করেছিলাম ও প্রান্তে, ঠিক সেখান থেকে শুরু করতে চাই। ক্রিকেট অপারেশনটা আসলে কেমন চলছে, প্রত্যাশা কতটা ছিল? প্রত্যাশা যে অনেক বেশি ছিল তা নয়। আমাদের এইখানটাতে ক্রিকেটটা এমনভাবে পরিচালিত হয়, সেইখানটাতে নর্মাল ডেইলি ওয়ার্ক, রুটিন ওয়ার্কও যদি করা হতো তাহলেও আমরা মনে করি যে পাস মার্ক পেয়ে গেছেন। সেটাও কি আসলে করতে পারছেন? আমার কাছে ওই জায়গাটাতে কোয়েশ্চেন মার্ক রয়েছে। স্পেশালি নাজমুল হোসেন শান্তকে যেভাবে ক্যাপ্টেন্সিটা সরিয়ে দেওয়া হয়েছিল শ্রীলঙ্কা ট্যুরে যাওয়ার ঠিক আগের দিন, ওইটা আমার কাছে ভেরি আনপ্রফেশনাল। এটা নাকি অনেকেই বলে থাকেন যে উনি ব্যক্তিগতভাবেই এই কাজটা করেছেন। মানে কে? নাজমুল আবেদিন ফাহিম। আচ্ছা, হ্যাঁ, মানে আমি ভেবেছি মানে শান্ত ব্যক্তিগতভাবে সরে দাঁড়িয়েছেন সেটা বলছেন কিনা। এন্ড অফ দ্য ডে গিয়ে এটা ব্যক্তিগত মানে কি, ক্রিকেট অপারেশনস ন্যাশনাল টিম দেখভালের দায়িত্বে থাকেন, এবং সেইখানটাতে যিনি চেয়ারম্যান শেষ পর্যন্ত দায়িত্বটা আসলে তারই নিতে হবে। কোনো সমস্যা নেই, আপনি যদি সরিয়ে দিতে চান নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেটের একটা প্ল্যানিং রয়েছে, কিন্তু সেটার জন্য তো যথেষ্ট আলোচনা করতে হবে, বোর্ডে আলোচনা করতে হবে, সংশ্লিষ্ট যারা রয়েছেন স্টেক হোল্ডার তাদের সঙ্গে আলোচনা করতে হবে। সেইগুলো কি করা হয়েছে? সেগুলো কিন্তু আসলে করা হয়নি। এবং এইটা দেখেন, আমরা কিন্তু বাংলাদেশের সব ক্ষেত্রে এই জিনিসগুলো দেখি, এবং আমার কাছে খুব কষ্টই লাগে আমি বলবো যে ফাহিম ভাইয়ের মতো লোক যখন বোর্ডে থাকবেন, তখন যিনি বাংলাদেশ ক্রিকেটের বিশুদ্ধতা, ক্রিকেট খেলাটা কিভাবে পরিচালিত হয় এরকম কথাবার্তা যখন ফাহিম ভাইয়ের কাছ থেকে আমরা যতটা শুনেছি, বুলবুলের কাছ থেকে শুনেছি, ইভেন লিপু ভাইয়ের কাছ থেকে শুনেছি। লিপু ভাইয়ের একটা ঘটনা আপনি কিছুদিন আগে জানেন যে লিটন দাসের সঙ্গে ওই যে শামীম পাটেলকে নেয়া না নেয়া নিয়ে সেইখানটাতে কীরকম একটা উত্তপ্ত পরিস্থিতির জায়গাটা তৈরি হয়েছিল। ফলে আরও একটা গ্রেটার দায়িত্ব তাদের মনে করি বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট, যেহেতু তারা অনেক দিন ধরে, নট নেসেসারিলি ফাহিম ভাই প্রথম বোর্ডে আসলেন, ফাহিম ভাইয়ের কিন্তু এমনি যে সাংগঠনিক খুব ক্যাপাসিটি রয়েছে, ঢাকার ক্লাব ক্রিকেট চালান বা অন্যান্য সংগঠন চালাচ্ছেন তা কিন্তু না। মূলত তিনি আসলে ক্রিকেট কোচ হিসেবেই তাকে সবাই চেনেন, এবং সেইখান থেকে অল অফ এ সাডেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোন বাস্তবতায় এসেছেন সেটা আমরা জানি। সেটা একটা রাজনৈতিক বাস্তবতায় এসেছেন, 5ই আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় এসেছেন।
ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু আসার পরে যেহেতু ক্রিকেট সংশ্লিষ্ট তিনি অনেক দিন ধরে, সেই জায়গাটাতে আরও অনেক বেটার কিছু তার কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম। এবং যারা ক্রিকেট বোর্ডে এখন নতুন আসছেন পরিচালক, আমরা এখান থেকে বলে দিতে পারি যে 50% লোককে আমি চিনি না, আপনিও চিনেন না, কেউই চিনে না ক্রিকেট সংশ্লিষ্ট, কিন্তু তাদেরকে গাইড করার একটা দায়িত্ব এই ফাহিমের মতো লোকদের রয়েছে। ধরেন ক্রিকেট বোর্ডে এমন বোর্ড পরিচালক হয়ে এসেছেন যিনি ঢাকার বাইরের, যিনি ক্রিকেট বোর্ডের ওই 2 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে এসে বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসটা কোন দিকে, আমাকে একটু নিয়ে যান। উনি ওর আগে কোনোদিন আসেনি, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক। সো তাদেরকেও তো একটা গাইড করার ব্যাপার স্যাপারও রয়েছে। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয় স্পেশালি যে ন্যাশনাল টিমের ক্ষেত্রে, এটা ন্যাশনাল টিমের সাফল্য কিংবা ব্যর্থতা না, আমরা ন্যাশনাল টিম জিতছি নাকি হারছি বিষয়টা সেটা না, কিন্তু ন্যাশনাল টিমের এই ইস্যুসগুলা যেভাবে আসলে হ্যান্ডেল করবেন বলে ভেবেছিলাম, প্রত্যাশা করেছিলাম, সেইটা অনেকাংশেই আসলে কোয়েশ্চেন মার্ক আছে বলে আমার কাছে মনে হয় নাজমুল আবেদিন ফাহিম ভাইয়ের সময়। সেটাই আমরা একটু মুস্তাফিজ প্রসঙ্গে যেতে চাই। মানে কেকেআরের পক্ষে খেলা নিয়ে আসলে কিছুটা সংশয় দেখা দিয়েছে, ধর্মীয় নেতারা হুমকি দিয়েছে অনেকটাই। সেক্ষেত্রে আসলে আদৌ ইফেক্ট করবে কি করবে না, কি মনে হয় আপনার? পাবন, আমি আমার জায়গা থেকে, আমার প্ল্যাটফর্ম থেকেও এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। আমি আপনার এইখানটা তো সবাইকে একটা অনুরোধ শুধুমাত্র করতে চাই, শুধুমাত্র একটা অনুরোধ। আমি জানি না যে এটা কলকাতাবাসী বা ধরেন পশ্চিমবঙ্গ বা ধরেন ভারতের কারা দেখছেন কত দর্শক, কিন্তু ধরেন বাংলাদেশের দর্শক, বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা তো দেখছেন, বাংলাদেশের মিডিয়ারও অনেকেই হয়তো বা দেখবেন। আমরা প্রত্যেকেই মনে হয় যেন আমরা সংযত আচরণটা করি, আমরা রেসপন্সিবল আচরণটা করি। যাদের রেসপন্সিবিলিটি দেখানোর কথা, আমি যদি দুই দেশ রাজনৈতিক অবস্থা সেইখানে তারা এই রেসপন্সিবিলিটি দেখিয়েছেন, দেখাচ্ছেন। যারা এইসব জিনিস নিয়ে জল ঘোলা করতে চান তারা সেটা করছেন, করুন, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পোর্টিং পয়েন্ট অফ ভিউ থেকে ওই রেসপন্সিবিলিটির জায়গাটা দেখাই, এই জায়গাটাতে আমরা কেউ উস্কে না দেয়। আমি শিওর যে এই ঘটনা প্রবাহ যদি বেড়ে যায়, আমি এক্সপেক্ট করব যেন না বাড়ে, আমি এক্সপেকটেশন আমার থাকবে যে এইটা শুধুমাত্র কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়েই থাকবে, যেইটা অত বড় আকারে যাবে না, যেইখান থেকে মুস্তাফিজের আইপিএল খেলাটা সংশয়ের মধ্যে পড়ে। মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ রুপি দিয়ে কেকেআর এবার নিয়েছে, সেটাতে অল অফ এ সাডেন বলে দেওয়া যে আমরা তাকে খেলাবো না, এবং এই কারণে এইটা আসলে কোনোভাবেই মানে সমর্থনযোগ্য না। অনেকগুলো কারণ আছে। দেখুন, ভারতের বাংলাদেশ ট্যুর হওয়ার কথা ছিল, রাজনৈতিক কারণে সেই ভারত বাংলাদেশ ট্যুরে আসেনি, ওইটা আমরা মোটা দাগে বড় প্রেক্ষাপট বুঝতে পারি। এখন বাংলাদেশ তো ভারতে খেলতে যাবে, বাংলাদেশ ন্যাশনাল টিম খেলতে যাবে T20 ওয়ার্ল্ড কাপে, কলকাতায় আমাদের 3টা ম্যাচ রয়েছে। সো তারা কি তখন আমাদেরকে বয়কট করবে, বাংলাদেশকে খেলতে দিবে না? আমি সবাইকে শুধু বলছি যে গুড সেন্সে সবাই আসেন, প্রত্যেকেই, সীমান্তের এপার ওপার যতগুলো স্টেক হোল্ডার রয়েছে, এইটা নিয়ে অহেতুক শোরগোল তুললে আমাদের কারোর জন্য লাভ হবে না। ধরেন এই কারণে যদি মুস্তাফিজ আইপিএলে খেলতে না যায়, বাংলাদেশ ক্রিকেট, দুই দেশের সম্পর্ক, ওগুলো বাদ দেন, ওগুলো ধরেন ভুলেই গেলেন আপনি, কিন্তু ক্রিকেট হিসাবে, ক্রিকেটীয় দর্শক হিসাবে, ভারতীয় ক্রিকেট বোর্ড হিসাবে আইপিএল কোনো কিছুর ইমেজের জন্য কি সেটা ভালো হবে? কোনোটাই আসলে ভালো হবে না। সো আমি খুবই কায়মনোবাক্যে চাই যে এই ঘটনাটা যেন অত বড় না হয়ে ওঠে, এবং আমি খুবই করে চাই স্পেশালি গণমাধ্যম যেন তাদের রেসপন্সিবিলিটির জায়গাটা দেখাতে পারেন, গণমাধ্যম যেন এই জায়গাটাতে এই হাওয়া, মানে এই বিতর্কে যেন হাওয়া না দেন, আগুনে হাওয়া দিয়ে যেন সেটাকে দাবানল করে না তোলেন। এবং আমি চাই যে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স যেভাবে নিয়েছেন এবং তিনিও যেভাবে খেলার জন্য মুখে আছেন, তিনি খেলবেন, ভালো খেলবেন, এবং এই ঝঞ্ঝাটা আসলে ক্রিকেটের মাঠে আসলে চলে আসবেন, ওই প্রত্যাশাই থাকে। অর্থাৎ আপনি চাচ্ছেন যে সংবাদটা যেন টুইস্ট না হয়, এই সংযত আচরণের মধ্য দিয়ে। এক্স্যাক্টলি তাই। দেখুন, এটা করার খুব সুযোগ রয়েছে। আপনারা আজকে যে নিউজটা করেছেন, এই নিউজটা সেম ইনফরমেশনগুলো দিয়েই কিন্তু অন্যভাবে করার সুযোগ আছে না? সুযোগ আছে, কিন্তু আপনারা সেটা করেননি, কিন্তু অনেক গণমাধ্যম করবে। এখনো এই ঘটনাটা তারা অনেকে পিক করতে পারেনি, কিন্তু তারা করবে বলে আমার আশঙ্কা, অতীতের বিভিন্ন ঘটনা প্রবাহ দেখে আমার মনে হয়। তো আমি মনে করি যে ভাই, আমরা যখন গণমাধ্যম, আমাদের একটা রেসপন্সিবিলিটির দায়িত্ব রয়েছে, আমরা এজেন্ডা সেট করি, আমরা যেই টোনে নিউজ করব সেইটা আমাদের দেশের মানুষের মধ্যে, এমনকি আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে যারা প্রভাব রাখে তাদের মধ্যেও এইটা হচ্ছে একটা ইফেক্ট করবে। তো আমরা এমন কোনো কিছু না করি যেটাতে গিয়ে শেষ পর্যন্ত মুস্তাফিজের আইপিএল খেলাটা একটা সংশয়ের মধ্যে পড়ে, কারণ সেইটা দেশ হিসাবে বাংলাদেশের জন্য, ভারতের জন্য, ক্রিকেট ফ্র্যাটার্নিটির জন্য, কোনো কিছুর জন্য, কোনো পক্ষের জন্যই আসলে ভালো বার্তা বহন করবে না। আমরা একটা বিরতি নেব। দর্শক, সময় হলো আরও একটা বিরতি নেবার, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। দর্শক আছেন আমাদের সাথে ক্রীড়া বিশ্লেষক নোমান মোহাম্মদ। আমরা কথা বলছিলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে, ক্রিকেটার নিয়ে, অন্যান্য খেলা নিয়েও। এই বছরে, বিদায়ী বছরে আসলে কেমন করলো বাংলাদেশ, সেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। নোমান ভাই, আপনার চোখে এই বছরটা কেমন গেল? প্রথমে ক্রিকেটটা নিয়েই ধরি, যে ক্রিকেটে কী প্রত্যাশা ছিল, কী পেলেন, এবং একই সাথে যে ঘটনাগুলো ঘটে গেছে,
আগামী বছরের জন্য আসলে কি প্রত্যাশা করছেন না, সেই প্রত্যাশা তো আমাদের সবসময় আকাশচুম্বী থাকি। স্পেশালি ক্রিকেটের কথা যদি বলি, তাহলে বিগ টুর্নামেন্টে আমাদের ভালো একটা পারফরমেন্স, সেই ভালো পারফরমেন্সটা কত ভালো নেক্সট ইয়ার, যেহেতু আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, আমি এখন এটা বলতে পারছি না যে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ জিততেই চাই, কিন্তু ধরেন যেই বছরটা চলে গেল সেইখানে আমাদের হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুতে আমরা বিদায় নিয়ে নিয়েছি, আমরা এশিয়া কাপেও প্রত্যাশা অনুযায়ী এগোতে Super Four। পারিনি, সুপার ফোর থেকে আমাদের বিদায় নিতে হয়েছে। এগুলো আসলে ডিসঅ্যাপয়েন্টিং। কোনো একটা জায়গাতে গিয়ে আমাদের এইখানটাতে এই শ্যাকেলটা ব্রেক করতে হবে, কোনো একটা জায়গাতে গিয়ে আমাদের আরেকটু এগোতে হবে, কিংবা ধরেন আমরা যেই জায়গাটাতে ছিলাম সেই জায়গাটাতে অন্তত পক্ষে যেতে হবে। আমরা তো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলছি 2017 সালে, তার মানে বিশ্বের সেরা 4টা দলের মধ্যে একটা দলের মধ্যে এরকম বিগ টুর্নামেন্টে আমরা ঢুকে গেছি। দেখেন, এটা হওয়া মানেই যে এটা যে খুব গুরুত্বপূর্ণ বিষয়টা তা না, যে আপনার হয়েই যাবে আমরা সেরা 4টা দল। একটা মরক্কো তো গতবার ফুটবল ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে, সেমিফাইনাল খেলেছে, কিন্তু তারা কি বিশেষ সেরা 4টা দলের একটা না। কিন্তু এই যে আফ্রিকার প্রথম দেশ হিসাবে সেমিফাইনাল খেললো, এটা তো একটা ম্যাটার করে। সো বাংলাদেশেরও কোনো একটা দল কোনো একটা সময়ে গিয়ে আসলে আমাদের ক্রিকেট টিম ওরকম একটা জায়গাতে যাবে, আমরা একটা বিগ টুর্নামেন্টে বিগ পারফর্ম করবো আর কি, ওই প্রত্যাশার জায়গাটা আমার কাছে থাকবে। আর এই বছর অন্যান্য ক্রীড়াঙ্গনের কথা যদি বলেন, আমার কাছে মনে হয় ফুটবলটা এই বছর আমাদের একটা রিভাইভ করেছে। স্পেশালি আপনার হামজা চৌধুরীদের সূত্রে আমরা ফুটবলে একটা পুনর্জাগরণের জায়গাটা দেখেছি, কিন্তু এটাকে আমার কাছে খুব সাস্টেনেবল মনে হয় না। যতদিন না ক্লাব ফুটবল জনপ্রিয় হবে, ততদিন পর্যন্ত এই মডেলের জনপ্রিয়তাটা আসলে ক্ষণস্থায়ী হবে। সেটা আপনি পৃথিবীর যত সেরা খেলোয়াড়ই নিয়ে আসেন না কেন। সামনে টি-20 বিশ্বকাপ আমরা যেটা দেখতে পেলাম যে 30টা টি-20-র মধ্যে 15টা জিতেছে বাংলাদেশ। ওয়ার্ল্ড কাপ সামনে রেখে এই পারফরমেন্সটা আসলে কত কী করতে পারে, কি মনে হয় যে আমরা যে পারফরমেন্স দেখিয়েছি টি-20-তে, সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ? প্রত্যাশা তো ভালো কিছু করার। টি-20-তে বাংলাদেশ বেশ ভালো খেলছে। আমরা হচ্ছে গিয়ে টানা 4টা সিরিজও ইনফ্যাক্ট জিতেছিলাম, যদিও শেষে গিয়ে আমরা মানে ওই যে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে ঘরের মাটিতে, বাট স্টিল আমার কাছে মনে হয় যে আমাদের টি-20 টিমটা একটা ভালো শেপে রয়েছে। আমরা ওইটা বলতে পারি যে গত বছর যদি তুলনা করি, ওয়ানডে তুলনায়, টেস্টের তুলনায় টি-20 টিমটা একটু বেটার শেপে রয়েছে। হ্যাভিং সেড দ্যাট, টি-20 ওয়ার্ল্ড কাপ সবসময় হচ্ছে গিয়ে বড় একটা চ্যালেঞ্জের জায়গা। আমাদের প্রথম যেটা টার্গেট থাকবে সেটা নিজেদের গ্রুপ পর্ব পেরিয়ে সুপার 8-এ ওঠা, যেটা আমরা গত টি-20 ওয়ার্ল্ড কাপে করেছিলাম। এখন আমাদের সামনে যেই চ্যালেঞ্জটা, সেইখানটাতে আমাদের গ্রুপের প্রতিপক্ষরা অনেক কঠিন। এখন সেইটা বাংলাদেশ যেই গ্রুপেই পড়ুক, আমাদের জন্য প্রতিপক্ষ কঠিনই হবে। সেই কঠিনেরে জয় করিয়া আমরা হচ্ছে গিয়ে গ্রুপ পর্বটা প্রথমত পেরোতে পারাটা আমার কাছে মনে হয় যে একটা ব্যাপার। কিন্তু আমার পার্সোনাল এক্সপেকটেশনের জায়গা থাকবে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল, আমি বলবো না বাংলাদেশ ফাইনাল খেলবে, আমি বলবো না বাংলাদেশ শিরোপা জিতবে, ওইখানটাতে গেলে এক গেমের ব্যাপার স্যাপার, এগুলো হচ্ছে গিয়ে ওই ক্রিকেটীয় রেটরিক, এগুলো বলে লাভ নেই। আমার কাছে মনে হয় যে আমরা যদি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালটাতে টার্গেট করি বা ওই পর্যন্ত উঠতে পারি, আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট আরেক ধাপে গিয়েছে। এবং আমি এই টিমটার উপরে, তারা যেহেতু বিপিএল খেলে যাবে, যথেষ্ট ভালো প্রস্তুতি হবে, এবং সেই দলটার উপরে ওরকম আস্থা রাখতে চাই যে আমরা ওই পর্যন্ত 30 সেকেন্ডসের একটা অ্যান্সার চাই, যে বিপিএলে দুর্নীতির তদন্ত এবং সেই বিষয়টা মাথায় নিয়ে আরেকটা বিপিএল মানে গড়িয়েছে মাঠে, এবং একই সাথে এই বিপিএল নিয়ে আসলে কতটা রিল্যাক্ট্যান্ট হওয়ার সুযোগ থাকছে কিংবা শিক্ষা নেওয়ার আছে বিসিবির, ছোট করে বলবেন। আমি শুধু চাই গত বিপিএলে যা হয়েছে, আমি এই বিপিএল ছেড়ে দিলাম, কিন্তু গত বিপিএলে যা হয়েছে, ক্রিকেট বোর্ড একটা পর্যায় পর্যন্ত গিয়েছে যে 9 জন ক্রিকেটারকে খেলতে দিচ্ছে না, অনেক কর্মকর্তা তাদেরকে আর কেউ সংযুক্ত হতে দিচ্ছে না। আমি শুধু চাই সেই ঘটনাটা সত্যি সত্যি বিসিবি সিরিয়াসলি তদন্ত করে একটা এন্ড পর্যন্ত যাক, এবং সিরিয়াসলি একটা মানে শাস্তির ব্যবস্থা করুক যদি কেউ হচ্ছে কি এখানে দোষী প্রমাণিত হয়। এবং আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং, ক্রিকেট বোর্ডের এই যে 920 তদন্ত কমিটি বা ব্লা 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 যাদের সাথে কথাবার্তা, সেইখান থেকে দোষী প্রমাণ করার ক্রিকেট বোর্ডের যে সদস্য থাকে তারা সেটা পারবে। অনেক ধন্যবাদ নোমান মোহাম্মদ। আরও একদিন আমরা আলোচনা করব, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। ডিবিসি খেলার দুনিয়া এই ছিল এখনকার মতো, ডিবিসির সঙ্গেই থাকুন।